একবার চিন্তা করেন তো, এই যিনি ডেভেলপ করেছেন এই ভবনটি, উনার কোনো আত্মীয় স্বজন অথবা উনি কি ওই ভবনে আছেন? একটা দেখাতে পারবেন সারা বাংলাদেশে? একটা দেখাতে পারবেন যে ওই ডেভেলপার ওই ভবনে, অবৈধ একটা ভবনে উনি নিজে বসবাস করছেন অথবা ওনার আত্মীয় স্বজনকে বসবাস করাচ্ছেন, অথবা দূরের আত্মীয় স্বজন হতে পারে হয়তো দু একটা। আমি শিওর আপনি দেখাতে পারবেন না। আমি আপনাদের সবার কাছে কোশ্চেন রেখে যাচ্ছি। আসলে বাস্তবতা হচ্ছে আমরা যেটা শুনি সেটা মানি না, অনুধাবন করি কিন্তু নিজে এটা করি না। মানে একটা হচ্ছে শুনলাম না, আর একটা হচ্ছে শুনলাম অনুধাবন করলাম না, শুনলাম অনুধাবন করলাম মানলাম না। আমরা আসলে এই লাস্টের গ্রুপ। আমরা সব বুঝেও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। এখন আমি একটু স্থপতি বিশেষ, মানে আমাদের খুব নাম করা একজন স্থপতি ইকবাল সাহেব, উনি ভাই যেটা বললেন, আমি ওনার উত্তরটা আমি দিতে যাচ্ছি। কেন বিল্ডিং রেগুলেশন অথরিটি এটা হচ্ছে না অথবা করা যাচ্ছে না? কেন গার্মেন্টস সেক্টরে এত সুন্দর কমপ্লায়েন্সের মাধ্যমে এই কার্যক্রম হলো? উনি মেন পয়েন্টটা বলেন নাই। কারণ আমরা তো বাধ্য হয়েছি, এই বায়ারদের দ্বারা বাধ্য হয়েছি, দ্যাট ইজ দি পয়েন্ট। আমরা নিজেরা করি নাই। আমি উত্তর দিচ্ছি আপনাকে। এই গার্মেন্টসের যে বর্তমান যে ভালো অবস্থান, এটার জন্য আমরা অবশ্যই কাজ করছি, কারণ এখানে বায়ারদের একটা বড় চাপ আছে, এটা স্পষ্ট কথা। এই বড় চাপের জন্যই আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় এই সবার কমপ্লায়েন্স নিচ্ছি এবং নিয়ে নিয়ে আমি চেষ্টা করে আমি দেখাচ্ছি আমি গ্রিনে ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন। বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই বায়াররা যদি এটা আপনাকে জোর না করতো, আপনি কি এটা করতেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, উত্তর আপনারা জানেন সবাই। সুতরাং আমরা হচ্ছে বাধ্য হয়ে সব কাজ করি, বাধ্য না হলে এই কাজ করি না। আমার নিজের বাচ্চাটাকে আমরা কিন্তু ব্যবস্থা করি যে সে যেন বাধ্য হয়ে টেবিলে বসে পড়াশোনা করতে। যদি পরীক্ষার সিস্টেম না থাকতো তাহলে কিন্তু সে বসতো না, অথবা তাকে আপনি যতই মোটিভেশন দেন না কেন কাজ হয় না। তা আমরা আসলে মোটিভেশন প্রচুর দিয়েছি, প্রচুর তথ্য জানি আমরা, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করতে আমরা চাচ্ছি না, কারণ আমরা টাইম বোমার পরে বসে থাকতেই পছন্দ করছি। সুতরাং ডিসিশন আপনার। আমি আরেকটা কোশ্চেন করতে চাই, আমি কিন্তু নিজেও এটা করেছি। আমার শ্রদ্ধেয় আগের পরিচালক শাকিল স্যার বলেছেন যে আমাদের নিজের কাজ করতে হবে। আসলে বাস্তবতা কতটুকু? এখন আপনি এই ভবনের মধ্যে আমরা যারা আছি তারা কয়জন নিজে নিজে আপনি ইভাকুয়েশন প্র্যাকটিস করেছেন আপনার বাচ্চাকে নিয়ে, আপনার মা বাবাকে নিয়ে, আপনার দাদা দাদিকে নিয়ে? কয়জন? একটু কাইন্ডলি হাত তোলেন। একটু, আমি এখনই প্রমাণ দেখাতে যাচ্ছি। হাত তোলেন কাইন্ডলি। আপনি বুঝতে পারছেন আপনি যে মানতে চাচ্ছেন না? আমি হাত তুলছি, আমি করেছি, এটা ছবিও আছে, আমার কাছে দেখে যেতে পারেন। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে নেমেছি, দেখছি, চেষ্টা করে বালিশ মাথায় নিয়ে চেষ্টা করেছি। এবং আমার বিল্ডিং এর একটা বাস্তব ঘটনা বলি, এটা ক্যান্টনমেন্টের ভিতরে। আমি আপনার একদম গোপন একটা কথা আমি প্রকাশ করে দিচ্ছি। ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিং এ আমি নিজে নিজে আয়োজন করেছিলাম, বলছিলাম যে আসেন আমরা একসাথে আমরা প্র্যাকটিস করি। কে কে আসছিল জানেন? শুধু ছোট ছোট বাচ্চারা আর কিছু মেড সার্ভেন্ট আর ওই বিল্ডিং এর সিকিউরিটি, আর আমি একা নিজে। দিস ইজ দ্য স্টেট। এখন আমরা সবাই তো শিক্ষিত, এবং এটা শুধু ওই জায়গার স্টেট না, এটা সারা বাংলাদেশের স্টেট। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি না, আমরা মরতে চাচ্ছি। তা এখন বলবো আপনাদের সবাইকে হাত জোর করে, আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নিজের ভিতর থেকে তুলতে হবে। আমি একটু ফায়ার সার্ভিসের ছোট্ট একটা বলতে চাচ্ছি, মানে আমি ওই গতানুগতিক ধারায় বলবো না যে এক বছরে আমরা এত কটা মহড়া করছি, এইগুলো করছি, এগুলো করছি। আমাদের অনেক সিস্টেম আছে। আমরা তাৎক্ষণিকভাবে কার্যক্রম নিয়েছি, আমরা মধ্যবর্তীকালীন কার্যক্রম নিয়েছি, আমরা দীর্ঘমেয়াদী কার্যক্রম নিয়েছি, সরকারিভাবে অনেক কাজ করছি। এগুলো বললে এটা গতানুগতিক হবে। আমি আপনাকে বাস্তব একটা জিনিস বলছি, যে যেটা আমাকে কিছুক্ষণ আগে আমাকে জানালো যে কয়টা আমাদের 12 ঘন্টায় টোটাল সারা বাংলাদেশের 17টা মহড়া সার্ভে হয়েছে। 12 ঘন্টায় 17টা মহড়া সার্ভে হয়েছে, এবং আমি প্রতিদিন রিপোর্ট পাচ্ছি। সুতরাং আমরা কিন্তু বসে নেই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এখন কোশ্চেন আপনাদের কাছে যে আপনারা আপনার কাজ করছেন? আমরা কিন্তু কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য অলরেডি আমাদের মাননীয় সিনিয়র সচিব আমাদের ডিজি মহোদয়কে বলেছেন, এবং ডিজি মহোদয় আমাদেরকে এই কাজ করার জন্য
সর্বস্তরে মানে বলে দিয়েছেন। 537টা স্টেশন রয়েছে আমাদের দেশে, সারা দেশে। তা আমরা কমিউনিটি পর্যায়ে এটাকে স্ট্রেনথেন করার চেষ্টা করছি এবং বাস্তবেই করছি স্যার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি। তবে আমরা এইটাও সত্য কথা যে আমাদের যে 50,000 ভলেন্টিয়ার তৈরি হয়েছে, এখন যদি আমরা এখনই ডাকি তাহলে কতটুকু পাবো, এটা একটা সন্দেহ রয়েছে। কারণ আমরা তো জানি না যে আসলে এই 50,000 সব আছে কিনা। অনেকে মারা গিয়েছেন, অনেকে বৃদ্ধ, অনেকে জানেন না যে এটা আবার নতুনভাবে সাপোর্ট করতে হবে কিনা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কমিউনিটি ভলেন্টিয়ারিংটা এটাই 60% 70% সাপোর্ট দেয় যে কোনো উদ্ধার কার্যক্রমে। সুতরাং আমাদের করণীয় ইস্যুগুলি আমাদের একটু স্ট্রেনথেন করতে হবে। আমরা একটু বলতে চাই যে এই পয়েন্টটা একটু আলোচনা করছি যে আমরা যখন দুর্ঘটনা ঘটবে, ভূমিকম্প যখন হবে, তখন কি কি কাজ করব। এটা কিন্তু আমরা অনেকেই অনেক কিছু শুনছি, কিন্তু বাস্তবে একটু প্র্যাকটিস করছি না। আমি ফায়ার সার্ভিসের পরিচালক হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, নিজ জায়গা থেকে এই প্র্যাকটিসটা করেন। আপনি আপনার দরজার ওখানে কিছু জিনিসপত্র রাখেন যেটা ইমার্জেন্সি আইটেম আপনি বুঝেন আপনার একটা মানে কি কি লাগতে পারে। আচ্ছা, একটা জিনিস ফলো করতে হবে আপনাকে। আপনি যখন বাসা থেকে বের হয়ে আসছেন, আপনি তো ভূমিকম্প যখন শেকিংটা হচ্ছে, যখন ভাইব্রেশন হচ্ছে, আপনি তো বাসা থেকে বের হচ্ছেন বাচ্চা কাচ্চা নিয়ে। এটা বের হওয়ার সময় আপনি অবশ্যই আপনার যে ইউটিলিটি যে পয়েন্টগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো অফ করে আসতে হবে। কারণ আপনি কিন্তু অজান্তে আরেকজনকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন আর কি। এটা আপনি বের হয়ে আপনি একটা সেফ জায়গায় যাবেন। এখন একটা কথা বলি, একটা বিল্ডিং, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কথা হয়েছে, অনেক বক্তা বলেছেন যে বিল্ডিং এর বেআইনিভাবে অনেক কিছু হচ্ছে। তা আমরা কিন্তু আরেকটা জিনিস আলোচনা করছি না যে আমার বিল্ডিংটা ভালো, এই দুই পাশের বিল্ডিং খারাপ, তাহলে কিন্তু আমিও কিন্তু সেফ না। আপনি মনে করছেন আপনার বিল্ডিংটা 9 মাত্রা ভূমিকম্প হলেও ভেঙে পড়বে না অথবা সমস্যা হবে না, বাট আপনি এই চিন্তা করে যে আপনি নিশ্চিন্তে মানে ঘুমাবেন, এটা কিন্তু পারছেন না। বিকজ আপনার আশেপাশের বিল্ডিং আপনার ঠিক নাই, সেটা কিন্তু আপনার গায়ের পরে ভেঙে পড়বেই। সুতরাং আপনি কিন্তু নিশ্চিত না। আপনি ভেবেন না যে আপনার বিল্ডিং ভেঙে পড়বে না, আপনার বিল্ডিং সমস্যার মধ্যে পড়তে পারে। সুতরাং আমাদের কমিউনিটি লেভেলে এই অ্যাওয়ারনেস থাকতে হবে। যার যার বিল্ডিং এর রেট্রোফিকেশন দরকার, আমাদের ইসলামতি হেলালি ভাই মানে বলেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন কোনটা রেট্রোফিকেশন দরকার আর কোনটার ফুল রিনোভেশন দরকার, মানে ফুল মেরামত দরকার। এটা আমাদের বুঝতে হবে এবং এইটার সংখ্যাটা আমরা হালনাগাদ করছি এবং সবাইকে অনুরোধ করব যে মাঝখানে একবার শুরু হয়েছিল রেড ট্যাগ, হ্যাশট্যাগ, ওই যে রানা প্লাজার পরে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আবার বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন আমাদের সময় আসছে যে আমাদেরকেই বলতে হবে যে আপনার বিল্ডিংটা তো আসলে অনেক পুরাতন, অথবা ভেঙে আমার বিল্ডিং এর পরে পড়বে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন, এটা কি আমরা যা জিজ্ঞেস করছি। সুতরাং কমিউনিটি পর্যায়ে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতেই হবে, কোনো সন্দেহ নেই। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই যে কথাগুলো শুনলেন, এটা আপনার নিজের অবস্থান থেকে আপনি এটা প্র্যাকটিস করা শুরু করেন, আপনার বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করান। অ্যাটলিস্ট আমাদের নতুন প্রজন্ম কিছু জানলো এবং বুঝলো, এবং তারা যেন আমাদের মতো না হয়। কারণ তারা তো আমাদেরকে দেখেছে। আমি আমার বাচ্চাদেরকে তাই বলেছিলাম, আমার সামনে অনেকগুলো বাচ্চা ছিল, আমি বললাম যে বাবা তোমরা আগে শেখো, কারণ আমরা তো আসলে তোমাদেরকে শেখাতে পারি নাই। তো তোমরা যখন বাবা হবা তখন তোমাদের সবাই যেন এইভাবে প্র্যাকটিস করে। আমি আসলে অনেক টেকনিক্যালি ওই বাচ্চাদেরকে বুঝিয়েছিলাম। তো যাই হোক, আমাদের প্রসঙ্গ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেক্টরেই আমাদের সমস্যা রয়েছে। আমাদের সামাজিক যে অবক্ষয়, এটা তো ভুলে গেলে চলবে না, এটা তো আছেই। কিন্তু এই সমাজের অবক্ষয়টাকে কাছে নিয়ে আমি বলছি যে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা জায়গা থেকে। যেমন আমরা নিজ জায়গা থেকে চেষ্টা করব, কীভাবে নিজ জায়গা থেকে চেষ্টা করব, এটা কিন্তু আজকে আলোচনা করলাম। আপনার যে করণীয় সেই ইস্যুগুলো বললাম। আমি মিডিয়া এবং সকল প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কিছু কিছু জায়গায় মানে চেষ্টা করবেন আমাদের ভিডিও অথবা আমাদের লিফলেট, এটা ফ্রি অফ কস্ট, এটা যেন মানে আপনার ব্রডকাস্ট হয়। ফ্রি অফ কস্ট করলে সাধারণ মানুষজন দেখতে পাবে। ওই বিটিভি যেন ওই আপনার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের ওই মানুষটা যেন জানতে পারে যে এই ভূমিকম্প হলে কি কি করতে হবে আমাকে। আসলে আমরা অনেক ক্ষেত্রে এগুলো পৌঁছাতে পারি না মানুষের কাছে। তা আমাদের অনেক কথা হয়েছে যে আমরা প্রথমে জানতে পেরেছি
সদ্য ডক্টর জিল্লুর রহমান স্যারের কাছ থেকে যে কিভাবে আসলে ভূমিকম্পের উৎপত্তি হয়, ভূমিকম্পের প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আমরা শিখেছি। পরবর্তীতে ইসলামতি হেলাল ভাই আমাদেরকে বুঝিয়েছেন আমাদের দেশের তথ্য দিয়ে, বাস্তব তথ্য দিয়ে, সরকারি তথ্যই এরকম কঠিন অবস্থা, তাহলে অন্যান্য যেগুলো এখনো আমলে আসে নাই, তথ্যর মধ্যে ঢোকে নাই, তাহলে সেগুলোর পরিস্থিতি কি আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমাদের আরও অনেক বক্তারা অনেক যাত্রার কথা বলেছেন। শাকিব স্যার বলেছেন আসলে একদম হাড়ির খবর, যেগুলো আসলে আমাদের যুগ যুগ ধরে আমরা বয়ে বেড়াচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে সবাইকে এক জায়গা করে অন্তত আমরা এখান থেকে একজন মানুষ হলেও যদি আমরা এটা প্র্যাকটিস করি অথবা একটা অনুধাবন করে এই করণীয় কার্যক্রমগুলো করতে পারি, তাহলে আমাদের আজকের এই আলোচনা সেমিনারটা আমাদের মানে সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা সবাই চেষ্টা করবেন সবাইকে সহায়তা করার জন্য, এবং আমরা যেন আমাদেরই আরেকজনের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়াই, সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।